ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। যাই হোক, যে দেখছিলেন যে বিগত দিনে যারা এসেছিল তারা কিভাবে তারা নিজেরাও চেষ্টা করেছে এবং আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে। যাই হোক, আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে পুজো পাঠ এগুলো তো হয়ই,
এবং এই যে দেবতাদের ক্ষেত্রেও যে আমরা বলি না যে ইষ্ট দেব দেবী, হ্যাঁ, এই যে ইষ্ট দেব দেবী, অর্থাৎ ইষ্ট মানে আপনার ইচ্ছা এবং দেবতার ইচ্ছায় যেটা সম্পূর্ণ হয়, অর্থাৎ যে দেবতার ইচ্ছায় আপনি যাকে সঠিকভাবে পুজো পাঠ বা আপনার মনের ইচ্ছা পূরণ হয় তিনিই হচ্ছেন আপনার ইষ্ট দেবদেবী। এটাই মেন বাস্তব কথা। এটাকে অনেকে অনেক ধরনের, অনেকভাবে, অনেক ভাষার পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে পারে, কিন্তু বিষয়টা ওটাই। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় সূর্যদেব অর্থাৎ সূর্য দেবতাকে স্মরণ করি, কখনো কখনো শিবকে স্মরণ করি, কখনো কখনো মা দুর্গাকে স্মরণ করি, কখনো কখনো আমরা হনুমানজিকে স্মরণ করি কোনো কোনো সময় ক্ষেত্র, কখনো কখনো গণেশজিকে স্মরণ করি, কখনো কখনো বিষ্ণু দেবতাকে স্মরণ করি, কখনো কখনো শ্রী অর্থাৎ মা লক্ষ্মীকে স্মরণ করি, কখনো কখনো শনিদেবকে স্মরণ করি। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আপনার আপনার ক্ষেত্রে এক হবে, অন্যের ক্ষেত্রে সেটাই হবে, আবার সেটা নাও হতে পারে। কিন্তু এই যেমন বললাম যে আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ এবং সেটা স্বয়ং সেই দেবতার যদি ইচ্ছা থাকে তাহলে আমি তার শরণাপন্ন হয়ে আপনি সেই দেবতাকে পুজো পাঠের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন, অর্থাৎ তিনি হচ্ছেন আপনার ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা। এবার আমরা বলি না যে দ্বাদশ অর্থাৎ এই যে দশম মহাবিদ্যার ক্ষেত্রেও কিন্তু এক একটা গ্রহের ইষ্ট দেবী আছে, ইষ্ট দেব দেবী। এটা নিয়ে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে বলছে, কিন্তু বিষয়টা একই। আমি আবার বলছি, কিন্তু তাই গ্রহগত কানেকশন অনুযায়ী গ্রহের ইষ্ট দেবী আলাদা আলাদা, এবং সেটা দশম মহাবিদ্যার আপনারা মোটামুটি যাদের আইডিয়া রয়েছে তারা জানেন যে যেমন শনির ইষ্ট দেবী হচ্ছেন মা কালী, যিনি দশম মহাবিদ্যার প্রথম দেবী। এরকম বৃহস্পতি গ্রহ, যেটা এই কিছুদিন আগের মানে এই 2 তারিখ 3 তারিখে যিনি ট্রানজিট করেছেন এবং কর্কট রাশিতে গমন করেছেন এবং এই মুহূর্তে তুঙ্গস্থ ফল দেবেন, মানে তুঙ্গস্থ জায়গায়, মানে একটা ভালো জায়গায় রয়েছে, সার্বিক কিছু সফলতা উন্নতির জায়গা রয়েছে। তাহলে তিনিও কিন্তু অর্থাৎ এই বৃহস্পতি গ্রহের ইষ্টদেবী হচ্ছেন মা তারা, তিনি দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী। আমি কয়েকটা জিনিস আপনাদের আজকে বলবো, খুব গুরুত্বপূর্ণ। দেখবেন যে এক একটা ব্যক্তি এক একটা দেবদেবতাকে স্মরণ করে তিনি কিন্তু তার নিজের সান্নিধ্য, নিজের যে আশা পূরণ সেইগুলো হয়। ফোনে একজন এসে গেছেন, কথা বলে নিই, কারণ আপনারা সরাসরি প্রোগ্রামটা দেখছেন। এই মুহূর্তে আমি স্টুডিওতে রয়েছি। আপনাদের যদি কিছু বিষয় জানার থাকে, বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড, সেক্ষেত্রে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন, এবং নেটওয়ার্কটা যেন পরিষ্কার থাকে এইরকম জায়গার থেকে আপনারা কথা বলতে পারেন। যাদের হয়তো ডেট অফ বার্থ নেই তাদের জন্য কিন্তু সঠিক বিচার রয়েছে। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন অলরেডি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উৎপল সরকার বলছি। উৎপল সরকার, আপনি বলছেন কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়? হ্যাঁ, নিজের বিষয়ে। বলুন, ডেট অফ বার্থ বলবেন। 5/3/1982। আর একবার বলুন ডেটটা। 5/3/1982। 5/3, তাই তো? 5/3 হ্যাঁ, 5/3। 1982 এর জন্ম। টাইমটা? সকাল 10টা 20। সকাল 10টা 20 জন্মস্থান কোথায় ছিল? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। মায়ের জায়গাটা নির্দিষ্ট জায়গা, খুব গুরুত্বপূর্ণ। কেমন? দক্ষিণেশ্বর। এখানে যখন জন্মস্থানের কানেকশন, অর্থাৎ এখানে বলছি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ক্যালকুলেট করে যে জায়গাগুলো আসছে। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, মিথুন রাশি, এগুলো জানা আছে? বৃষ লগ্ন, মিথুন রাশি, এগুলো জানা আছে? হ্যাঁ, জানা আছে। আর একটা জায়গায় আমি বলি যে এই পূর্ণবসু নক্ষত্রে জন্ম, অর্থাৎ এটা বৃহস্পতির নক্ষত্র। কেমন? পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে এবং এটা বৃহস্পতির নক্ষত্র, এবং এই চরণ অর্থাৎ এই বৃহস্পতির এক চরণে জন্ম। দেখুন, এই যে এক চরণ, দ্বিচরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ, প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে চরণ আছে, এবং এই চরণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রথম চরণে জন্ম হয়েছে, এই জাতকের ক্ষেত্রে প্রথম জীবন খুব সমস্যার মধ্যে দিয়ে আজকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আজকে এই জায়গায় এসছে। হ্যাঁ কি না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে বলছি রজত পায়া, স্বর্ণ পায়া, রজত পায়া আপনারা জানেন, তাম্র পায়া, লৌহ পায়া। তাহলে এটার একটা কানেকশন। এই যে চার্টের প্রথম যে পেজটা ক্যালকুলেট করে, প্রথম যে জায়গাগুলো দেয়, অতীব গুরুত্বপূর্ণ এবং প্রথম জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা অনেক কিছু ডিপেন্ড করে। এটা অতীব গুরুত্বপূর্ণ, শুধু চার্টটা না। সেই জন্য বলছি এই যে রজত পায়া জন্ম, জীবনে আপস ডাউন হয়েছে, কখনো মানে এই যে ভালোর দিকটা বেশি আছে, খারাপের দিকটা কম আছে, এবং আগামী দিন অর্থাৎ ওই যে বয়সটা যখন ওই মোটামুটি এখন বয়স কত? এটা হলো মানে ও হচ্ছে, আর আমি জটিলতার সঙ্গে ভুগছি। মানে আস্তে 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 পরিবর্তন। হ্যাঁ, এক মিনিট, আমি বুঝে নিয়েছি, ঠিক আছে, বুঝেছি, আমি বলছি আস্তে আস্তে জীবনের অনেক কিছু ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে, নিজে শিখেছে কোথায় ভুল, কোথায় খারাপ জায়গা, কোথায় ভালো জায়গা, নিজে বুঝতে শিখেছে। মানে এটা নিজস্ব অভিজ্ঞতা হয়েছে, কি হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ক্ষেত্র বিশেষ। এবং তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা বলছে সৌভাগ্য যোগে জন্ম, সৌভাগ্য যোগ অতীব গুরুত্বপূর্ণ, সবার ক্ষেত্রে হয় না, সৌভাগ্য যোগে জন্ম। কেমন এক একটা যোগ এক এক ধরনের কানেকশন রয়েছে, কিন্তু এই জাতক জাতিকা যা কাজ করবে সফট কাজ করবে এবং ঠান্ডা মাথায় একটা নির্দিষ্ট জায়গায়, মানে বেশি মানে হেফাজত জায়গা পছন্দ হবে না, ঠান্ডা জায়গায় স্থির, একটু স্থিরতা, এবং তার সঙ্গে সঙ্গে জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কি বলছে না, জল থেকে এই জাতকের সমস্যা হবে, জল, আমি আর এই পয়েন্টগুলো বলছি না, জল থেকে এই জাতক জাতিকা জলজ কোনো রোগ এবং জলে নামলে বিপদ, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিপদ মানে জলে তাই বলে যে গঙ্গায় স্নান করবে না বা সমুদ্রে নামবে না, আমি তা বলবো না, কিন্তু নামলে সেক্ষেত্রে আমি একবার আঘাত পেয়েছি এটা। হয়েছে একবার। হ্যাঁ আর দেবগণ, এই যে গণটা দেবগণ আর নরগণ আর দেবারিগণ বা রাক্ষসগণ বলে অনেকে। তাহলে এই যে তিনটে গণের মধ্যে দেবগণের জাতক জাতিকারা কি করে, এরা মানে অনেক সময় অনেক কিছু নিজেই সহ্য করার ক্ষমতা এদের বেশি হয়, এবং অনেক কিছু মানে সামনে দেখবে অনেক কিছু সমস্যা, কিন্তু নিজেকে সেই জায়গাটা কন্ট্রোল করে সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যায়। মানে এক একটা সিচুয়েশন এক এক ধরনের কাজ করে। তা এই জাতকের ক্ষেত্রে যাদের দেবগণ, দেখবেন যাদের রাক্ষসগণ তারা কিন্তু একটা ওলট পালট করে দিতে পারে। যারা নরগণ এরা বাস্তববাদী হয়, এক একটা ক্যারেক্টার এক এক ধরনের হয়, আমি কয়েকটা বললাম জাস্ট, এগুলোর আরও অনেক রয়েছে। তাই এই হচ্ছে জাতকের প্রথম চার্টের কন্ডিশন, মানে প্রথম যে পেজ আসে, এবং তার মধ্যেই জীবনের অনেক কিছু লুকিয়ে থাকে। এইবার চার্টটাকে ক্যালকুলেট করব। আপনি ফার্স্ট একজন আপনি কল করেছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, প্রথম যারা ফোন করবে তাদের জন্য এই আগামী দিন থেকে একটা বিষয় রয়েছে, আমি একদম ডিটেলস আলোচনা করব, তাতে আপনি আপনার আগামী দিনটা কেমন যাবে, বিগত দিন কেমন ছিল এবং বর্তমান সময় কেমন যাচ্ছে সেগুলো পুরোপুরি জানতে পারবেন। দেখুন, আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে দ্বিতীয় রাহু অবস্থান করছে চন্দ্রযুক্ত। এই রাহু চন্দ্রযুক্ত দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে। এই রাহু চন্দ্রযুক্ত হয়ে যাওয়ার জন্য আপনার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতা যথেষ্ট রয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সেটা সম্পূর্ণ হয় না। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ 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 এবং এই জন্মছকের আপনি কিন্তু এই যে অ্যাস্ট্রোলজি বা এই সব বিষয়টা আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল কানেক্ট করছে। অনেক দেখবেন যে বিষয়গুলো কোথাও হয়ে গেছে, মানে অনুসন্ধানমূলক কোনো বিষয়, সেটা আপনার মধ্যে খুব ভীষণভাবে রয়েছে, মানে জানার আগ্রহ, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু আরেকটা জায়গা রয়েছে খুব খারাপ, যেটার জন্য আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, এখনো আপনি পাননি। আপনি হয়তো একটা কর্ম করছেন, কিন্তু জীবনের প্রতিষ্ঠা পাওয়ার যে জায়গা, প্রতিষ্ঠিত হওয়ার জায়গা, সেই জায়গার থেকে আপনি বঞ্চিত। কারণ আপনার এটা বলা হচ্ছে একটা অশুভ যোগ, যে অশুভ যোগের জন্য আপনার দুটো তিনটে সমস্যা হবে, যে কানেকশন রয়েছে। মাঝে মাঝে পেটের প্রবলেম হবে, দ্বিতীয়ত তো শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা হবে, আপনার না হলেও আপনার পরিবারের কারোর আছেই। এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনের দেখবেন যে কোনো সময় এমন একটা পরিণতি হবে, চারিদিক দিয়ে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন এবং সম্পত্তিগত সমস্যাও জীবনে আপনার থেকে যাবে।
এটাই রয়েছে। আর আপনার মধ্যে দেখবেন রাগ হবে, কিন্তু সেই রাগটার বহিঃপ্রকাশ কম করার জন্য আপনার ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো সমস্যা তৈরি হয়ে যাবে। এই যে যোগগুলো রয়েছে, এই যোগগুলোর অবশ্যই সঠিক প্রতিকার, আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন নিয়ে চলবেন, আপনি আস্তে 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 আপনার জীবনের যেটা মূল লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমি যে কটা জিনিস বললাম আপনাকে, তাতে আপনি একটু শেয়ার করুন যে বিষয়গুলো সঠিক কি না। হ্যালো, হ্যাঁ একদম খারাপ বললাম, ঠিক হ্যাঁ বুঝতে পারলাম না। একদম ঠিক বলেছেন, পারফেক্ট। ঠিক বললাম, ঠিক আছে, এইগুলো একটু মাথায় নিয়ে চলুন, ঠিক আছে? ভালো থাকবেন, ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, সমস্যার তার সমাধানের জায়গাও আছে। প্রতিকার প্রতিবিধান এগুলোর একটা নির্দিষ্ট গাইডলাইন কাজ করে, এবং সেইগুলো নিয়ে আপনি যদি চলতে পারেন তাহলে ভালো হবে। যে বিষয়টা নিয়ে ছিলাম আজকের আলোচনা, যে এই দেখুন যে এই যে ইষ্ট দেবদেবী, যেমন বুধ বুধ গ্রহের ইষ্ট দেবী রয়েছেন, সেটাও দশমহাবিদ্যা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলেও সেক্ষেত্রে বুধ গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী মাতা, তিনি কিন্তু এই দশমহাবিদ্যার তৃতীয় দেবী। আর চতুর্থ দেবী তিনি হচ্ছেন কিন্তু এখানে যে এখানে কিন্তু তিন রকমের কানেকশন রয়েছে। তাই এই যে 3 রকম 4 রকমের যে কানেকশন, এবং কানেকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা কখনো কখনো দেখবেন কারোর জন্মগ্রহণ রাত্রে হয়, কারোর জন্মগ্রহণ দিনের বেলা হয়। তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তারতম্যতার জায়গা আসে। তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেই জন্য চতুর্থ দেবী শুক্র গ্রহের যে ইষ্ট দেবী হচ্ছে কিন্তু সেটা এক একটা কানেকশন মনে আসছে, এক একটা কানেকশন এক একভাবে রয়েছে। সেই জন্য বলছিলাম যে দিনের বেলা যাদের জন্ম এবং রাতের বেলা যাদের জন্ম, এই যে মাতা ভুবনেশ্বরী চতুর্থ দেবী, তিনি কিন্তু কখনো বলা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে, মানে বিশেষ করে চন্দ্রকেই কানেক্ট করছে, এবং চন্দ্রের ইষ্ট দেবী। আবার কখনো কখনো এটা রাত্রে আবার দিনে দুটো রকমের কানেকশন রয়েছে, এবং চন্দ্র এবং শুক্র গ্রহ দুটোকে কানেক্ট করছে, এবং সেই জন্য এই জায়গাটা আপনার জন্ম সময়টা ভ্যারি করবে। আর তার সঙ্গে সঙ্গে যে দেখবেন যে কোনো কোনো জাতক জাতিকার যাদের রাহু খুব পীড়িত হয়ে যায়, রাহুর সমস্যার জায়গা রয়েছে, রাহু বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেয়, তাহলে সেই রাহুর ইষ্ট দেবী কিন্তু হচ্ছেন ছিন্নমস্তা। আমি এর আগে বিভিন্ন এপিসোড আলোচনা করেছিলাম যে একটা জাতক জাতিকার ক্ষেত্রে সে তার কোন সময়টা তার জীবনে রাহু কানেক্ট করে, আর কোন সময়টা তার ক্ষেত্রে কিন্তু মঙ্গল কানেক্ট করে, সেটা কিন্তু নির্দিষ্ট সময়, অর্থাৎ ওই জাতচক্র কানেকশন অনুযায়ী তার যে বয়সের সঙ্গে কানেক্ট করে, এবং সেই অনুযায়ী আমি এগুলো যে আজকের আলোচনা করছি না, প্রতিকার প্রতিবিধান বিষয়, যেটা আপনারা প্রথম আজকে শুনে এই প্রোগ্রামটা, মানে যে দেখতে দেখতে প্রোগ্রামটা শুরু করা হলো, যে যেগুলো দেখছিলেন যে ওই মানুষগুলো এত উপকৃত কেন, কি কারণে হয়েছে, তার নির্দিষ্ট কারণের পরিপ্রেক্ষিতে এই নির্দিষ্ট ক্রিয়া, তার পরিণতি কিন্তু আজকে সেই মানুষগুলো উপকৃত। তা সেই জন্য ওই জায়গাগুলো বলছি, কারণ একটা জাতক জাতিকা তার রাহুর, কখন সে রাহুর কবলে পড়ছে, কখন সে মঙ্গলের কবলে পড়ছে, কখনো কখনো দেখা গেলো যে মানে শত্রুতা হয়েছে, বা তার মধ্যে একটা ব্যভিচারী ব্যাপার রয়েছে, তাহলে তার ক্ষেত্রে কোন দেব দেবীর পুজো করলে বা ক্রিয়া করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এই যে রাহু গ্রহের ইষ্ট দেবী বললাম মাতা ছিন্নমস্তা, এবং ছিন্নমস্তা মায়ের যে নির্দিষ্ট যে বর্ণনা গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম, এবং সেক্ষেত্রে এই কি ধরনের সমস্যা তৈরি হয় একটু বলবো, তারপরে আলোচনা করব, বুঝতে পারবেন। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমার দাদার সম্বন্ধে জানবো। হাওড়া লিলুয়া থেকে বলছি। হাওড়া লিলুয়া থেকে বলছেন। কার বিষয়ে? দাদার বিষয়ে। দাদার নাম কি আছে? দাদার নাম জসিম দেবনাথ। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন। 1969 সাল 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর 1969। হ্যাঁ হ্যাঁ। 69। আর সময় হচ্ছে রাত্রি 11:40। রাত্রে 11:40, তাই তো? 11:40। হাওড়ায়, হ্যাঁ, জন্মটা হাওড়ায়। 11:40 জন্ম, হাওড়াতে জন্ম হয়েছে। দাদার বিষয়ে আপনি জানতে চাইছেন, ওনার 69 জন্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই জন্মছকের কানেকশন অনুযায়ী দুটো জিনিস একবার জিজ্ঞাসা করছি, ওনার বিবাহ হয়েছিল?
না না বিবাহই করেনি এখনো। এই দেখো, এটা কেন বললাম, এটার একটা কানেকশন রয়েছে। মানে এই যে বিবাহ হয় হঠাৎ করে খুব কম বয়সে হয়ে যাওয়ার কথা, আর না হলে এই জাতকের বিবাহই হবে না, লাইফে চেষ্টা করেও বিবাহ হতেই চাইবে না বা বিবাহের ক্ষেত্রে বাধা হবে। আর না হলে প্রথমের দিকে হঠাৎ করে বিবাহ হবে এবং সেই বিবাহ জীবনও কিন্তু টিকবে না। কি বললাম বুঝতে পেরেছেন? মানে এই দুটোই কানেকশন রয়েছে, সেই জন্য জিজ্ঞাসা করলাম বিবাহ হয়েছিল, হয়নি, তার মানে বিবাহ হয়নি। এখন 69 জন্ম, আজকে বয়স কত হচ্ছে? 69 জন্ম বললেন তো? হ্যাঁ হ্যাঁ অনেকটাই বয়স হয়ে গেছে। তাহলে 69 জন্ম, 69 মানে 30 আর এদিকে হচ্ছে 56 বছর বয়স, 56 প্লাস। কর্মজীবনেও তো ঠিক আছে, এইবার আপনি এইবার বিষয় ওইটা বিবাহের বিষয়টা বাদ দিয়ে দিলাম। 56 বছর বয়স, উনি আর বিবাহ করবে না, এখানে এখন ওটা বাদ। এইবার ওনার কর্মজীবন, ওনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কি আছে এটাই মেনলি জানার। দেখুন ওনার ক্ষেত্রে দুটো কানেকশন রয়েছে, যেটা হচ্ছে ওনার জন্মছকের কানেকশন অনুযায়ী ষষ্ঠপতি পঞ্চম, অর্থাৎ যে সপ্তমপতি এবং ষষ্ঠপতি সে নিচস্থ হয়ে ভাগ্যস্থানে কানেক্ট করেছে। কেমন? ওনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তাই সপ্তমপতি নিচস্থ, কিন্তু সপ্তম ভাবে কি হয়েছে? সপ্তম ভাবে যে কানেকশন রয়েছে ছন্ন ছাড়া দোষ। সেজন্য এই যে এই বিবাহিত জীবন, মানে বিবাহ করলো, বিবাহ টিকতো না, আরো আইনি ফাইনি সমস্যা, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে জড়িয়ে যেত। বিবাহ করেনি, খুব ভালো করেছে। তো যাই হোক, এখানে যে বিষয়টা যেটা আমি বললাম, যে এই যে শনি ভঙ্গ, ওই শনিটা ভঙ্গ কালসর্পযোগ হয়েছে, তা উনার ক্ষেত্রে কি হবে? নার্ভের সমস্যা তৈরি হবে, নার্ভের সমস্যা, জয়েন্টে পেন মাঝে মাঝে এগুলো হবে। আপনি এগুলো বিষয়টা কি জানেন না কি জানেন না? নার্ভের সমস্যা, আমার জয়েন্টে পেন না, এখন একটু অস্ত্রে ছিল, অস্ত্র অপারেশন হয়েছে, এখন ইদানিং আবার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, পটি হচ্ছে না। তো এগুলো তো হবেই, এগুলো তো এবং এর পরে একাধিকবার, মানে এই যে বিগত 1-2 বছর আগের থেকে এখনো 1 বছর, এই 3 বছরের মধ্যে ওনার অপারেশনের যোগ আছে। জেনে রাখুন, অপারেশনের যোগ রয়েছে, খুব কেয়ারফুলি চলতে হবে। অপারেশন হয়ে গেছিল। কতদিন আগে? কতদিন আগে হয়েছে? 10 বছর আগে হয়েছে। 10 বছর না, এই বিগত 2 বছর কেটে গেছে, এখনো 1 বছর আছে। এটা খুব কেয়ারফুলি চলতে বলবেন। কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। বিশেষ করে এই বছরের শেষের দিকটা ওনার ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল, এবং রিচ খাবার এখন থেকেই বর্জন করলে ওনার ক্ষেত্রে ভালো হবে। রিচ খাবার, কোনো তৈলাক্ত খাবার, একদম একদম, ঠিক আছে? এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে ওনার ক্ষেত্রে। আর কি রয়েছে কয়েকটা জিনিস বলি, যে বিবাহ, এই যে বিবাহের ব্যাপারটা দেখবেন ওনার ক্ষেত্রে, ওনার যে বিবাহ করার যে নিজের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা বা মনের যে ইচ্ছা, সেটাও ছিল না একটা সময়, সেটা ছিল না। কেন ওখানে ওনার দারিদ্র যোগ রয়েছে চতুর্থ ভাবে। এই চতুর্থ ভাবে দারিদ্র যোগ, ওনার এই দারিদ্র যোগের কারণে ওনার বিবাহ করার প্রবণতায় কেটে গেছিল, এবং ওনার মধ্যে একটা ভয় কাজ করছিল যে বিবাহের পরে কি কিছু যদি ঝামেলা হয়, সমস্যা হয়। এবং এই যারা যারা জিজ্ঞাসা করেছে বিবাহ করবে কি করবে না, তাদেরকে এই উত্তরই দিয়েছে। হ্যালো, হ্যাঁ কি না? দেখেছেন? কারণ এই জায়গাগুলো, কর্মের জায়গাটা দেখুন, কর্মের জায়গাটার পরিবর্তন একটা ইঙ্গিত রয়েছে। তাতে বলবো যে এই বছরে, মানে এই যে আগামী দিনগুলো ভালো রয়েছে। চেষ্টা করতে বলুন, ঠিক আছে? চেষ্টা করতে বলুন, যেখানে কাজ করছিল বা মানে এখানে যে এর মধ্যে হ্যাঁ, মানে দেখুন এখানে ওনার ক্ষেত্রে আগামী 2-1 মাসের মধ্যে ওনার কাজের পরিধি এবং কাজের দায়িত্ব বাড়বে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো, এখানে এই 4টার ক্ষেত্রে কি রয়েছে না, ছন্ন ছড়া দোষ, দারিদ্র যোগ, এটা কিন্তু ওনার জীবনে একটা খুব মারাত্মক। আর সপ্তমে মঙ্গল, আমি বারবার আপনাদেরকে বলেছি, যাদের সপ্তমে মঙ্গল, যাদের অষ্টমে মঙ্গল, তাদের কিন্তু বিয়ে হতে চায় না, সহজে বিয়ে হয় না, এবং দেখা গেল মানে আজীবন তারা কিন্তু ওই কুমার বা কুমারী হয়ে থেকে যায়। মানে এদের বিবাহ করার প্রবণতা বা কোনো না কোনো ক্ষেত্রে বাধা হয়েই থাকে। তাই সপ্তম মঙ্গল, অষ্টম মাঙ্গলিক, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, না হলে সমস্যা তৈরি হবে।
আজ যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, দেখুন এই যে ছিন্নমস্তা বললাম, রাহু কানেক্টেড, অর্থাৎ একটা দেখা গেলো যে বালক বা একটা হয়তো আপনার সন্তান, তার বয়স ঠিক ওই 24 বছরের নিচে রয়েছে, তারা দেখা গেলো যে অনেক সময় দেখবেন যে এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সার্ভে রিপোর্ট বলছে আমি, এবং এই সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে অনেক সময় এরা বেশি নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে দেখবেন এই সকল জাতক জাতিকার এরা ডিপ্রেশনের মধ্যে বেশি চলে যাচ্ছে। এবং এই যে কম্বিনেশন কানেকশনগুলো, যেগুলো সমস্যাগুলো বলছি আমি, এটা কিন্তু কখনো কখনো মঙ্গল অর্থাৎ কখনো কখনো রাহু কানেক্ট করছে, নেগেটিভ ফল দিচ্ছে, কখনো কখনো এদেরকে বুধের নেগেটিভ ফল দিচ্ছে। এবং এই জন্য দেখবেন যে কখনো কখনো বুধের নেগেটিভ ফল যখন দিচ্ছে, তখন দেখবেন এরা মায়ের সঙ্গে বিশেষ করে মতবিরোধ তৈরি হচ্ছে, এবং এরা যেটা নিজেরা মনে করছে সেটাই করতে চাইছে। এটা কিন্তু একটা ধরনের সমস্যা। আর কখনো কখনো দেখবেন যে এরা ওই যে নেশায় আসক্ত হয়ে গিয়ে একটা ব্যভিচারী চিন্তা ভাবনা, ব্যভিচারী ভাবে চলতে পছন্দ চলছে, তখন জানবেন ওটা রাহুর নেগেটিভ ফল দিচ্ছে। এবং সেগুলো প্রত্যেকটাই আপনাদেরকে আমি এই মুহূর্তে এইটাই বলছি, কারণ আপনারা অনেকে এই জন্মছক, আপনাদের সন্তানের এই সমস্যা হচ্ছে, আপনারা তো জন্মছকটা পুরোপুরি জানেন না কিভাবে রিড করতে হয় না হতে হয়, যেটা হয়তো আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই যেতে হবে। সেই জন্য সামগ্রিকভাবে আপনারা এটা এই সিমটমগুলো থাকলে মোটামুটি বুঝবেন, এবং তার জন্য সঠিক ক্যালকুলেশন অবশ্যই দরকার। কিন্তু আমি জাস্ট একটু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি যে কিভাবে বুঝবেন। এই রাহু ব্যভিচারীর মধ্যে নিয়ে যাবে সকল জায়গায়, নেশার মধ্যে আসক্ত করবে, এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে এরা বেশি চলতে পছন্দ করবে, এবং যেগুলো মানে সঠিক না, দেখা গেলো যে সমাজের ক্ষেত্রে বেঠিক, সেই সব জায়গাগুলো এরা কিন্তু চলে যাবে। এগুলো সম্পূর্ণভাবে রাহুর কবলে পড়ে, এবং সেই রাহুর ইষ্টদেবী হচ্ছে ছিন্নমস্তা, তার সঠিক প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু সেখান থেকে বার করতে পারবেন না। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? বজবাজ থেকে বলছি। বজবাজ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের নাম কি? প্রিয়জিৎ চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলবেন? 22/6/1995। টাইমটা? 12:25 জন্ম হয়েছে। বজবাজ নাকি? বজবাজ। আপনি আমার প্রোগ্রাম দেখেছেন এর আগে, না আজকেই হঠাৎ করে? আপনি টিভির নাম বলতে পারিনি, আপনাকে মানে এখানে যে দেখেছেন সেটা কতদিন আগের থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা, বলি শোনো না, এখানে এই যে ছেলের ক্ষেত্রে, ছেলের থেকে মায়ের ট্রিটমেন্টের ভীষণ প্রয়োজন। কি বললাম বুঝতে পেরেছেন? ছেলের থেকে ছেলের মায়ের সমস্যাটা বেশি রয়েছে। ভোগেন তো বিষয় তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি ভীষণভাবে মানে ছেলের একটা কিছু না হতে হতে আপনি আরো বেশি, ছেলের থেকে আপনি বেশি ডিপ্রেশনে চলে যান, আর খুব চিন্তা করেন। কি হ্যাঁ কি না? তাই না? এবং এই যে দেখুন ছেলের ক্ষেত্রে যেটা নিয়ে আজকের আলোচনা করছি, নেশা ভান, কেমন, এটার থেকে সাবধানে চলতে বলবেন। ছেলের 95-এ জন্ম, নেশায় আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং ওর ক্ষেত্রে বিবাহ হয়েছে? তো বিবাহের ক্ষেত্রে হ্যাঁ, চাকরি পায়নি, চাকরির জন্য চেষ্টা করতে বলুন, এখন সুযোগ রয়েছে। বিগত 1 বছর ধরে ওর সুযোগ সুবিধাগুলো খুব ভালোভাবে চলছে, চেষ্টা করতে বলুন। ওর জন্মছকের মেনলি যে জায়গাটা রয়েছে, চাকরি পায়নি না, চাকরি এসছে, কিন্তু কিছু চাকরি এসছে যেটা ওর পছন্দই হয়নি। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তার তো এটা চাকরি আসেনি না, চাকরি এসছে কিন্তু পছন্দ হচ্ছে না। দেখুন এখানে জন্মছকে এখন রবির দশা চলছে, আর শুক্রের অন্তর্দশা চলছে, আর এই রবি অবস্থান করছে জন্মছকের কিন্তু 10ম ভাবে অবস্থান করছে। সেই জন্য এই জাতক কিন্তু চাকরির চেষ্টা করলে চাকরি পাবে। আর শুক্র কোথায় আছে? শুক্র সক্ষেত্রে ভাগ্যস্থানে কানেক্ট করছে, এবং সেখানে বুধের সংযোগ রয়েছে। এটা কিন্তু একটা যোগ করেছে, শুভ যোগ।
সুতরাং এই ছেলেকে বলুন চাকরির জন্য এই মুহূর্তে এই বছরটা খুবই শুভ রয়েছে, চেষ্টা করতে বলুন, না হলে কিন্তু পরবর্তীতে 2 বছর না 4 বছর চাকরি পাবে না। পরবর্তীতে কিন্তু একদম পুরো সমস্যার মধ্যে এবং মেন্টালি ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। সেই জন্য এই বছরটা চেষ্টা করতে বলুন, চাকরির যোগ রয়েছে। কেমন? ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ রয়েছে, কিছু অশুভ রয়েছে। কেন চাকরি হচ্ছে না, আমি আজকে হয়তো অনেক কিছু অশুভ বিষয়টা আলোচনা করছি না, তবুও না বললে না ঠিক আপনারা যারা ফোন করছেন বুঝতে পারবেন না, মানে আপনার সমস্যাটা কোথায়। তখন এই চারটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দুটো সমস্যা তৈরি হয়ে আছে। একটা, এই জাতকের কিন্তু মানে দেখতে শুনতে কিন্তু ছেলেটা খুব ভালো, নো ডাউট, এবং এর জন্য এই জাতক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হয় বা এমন কিছু কাজ করে বসলো একটা বদনাম হয়ে যায় এর, এবং বিভিন্ন ক্ষেত্রে বদনাম রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই চারটার ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয়ে আছে যে ওর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সঠিকভাবে কাজ হচ্ছে না, কারণ গ্রহণ দোষ রয়েছে। মানে এদের সহযোগিতায় অনেক মানুষ ভালো জায়গায় চলে গেছে, কিন্তু ওর হয়নি। এইগুলোর প্রতিকার যতদিন না করবে ততদিন না ও এই রকম জায়গায় থাকবে, পাবে কমা টমা পাবে, কিন্তু ওর পছন্দ হবে না, শেষ পর্যন্ত বেকার হয়ে থাকবে এবং আগামী দিনে একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। সেই জন্য এই জায়গাগুলো বললাম, একটু কেয়ারফুলি চলুন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। ফোনে একজন এসছেন মনে হচ্ছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে সোমা সাহা বলছি। সোমা শাহ, আপনি হাওড়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তো ছেলের বিষয়ে। ছেলের ডেট অফ বার্থ বলবেন। ছেলের ডেট অফ বার্থ, কি নাম আছে ছেলের? ছেলের নাম শুভদীপ সাহা। শুভদীপ সাহা। ডেট অফ বার্থ 29/8/2003। 29/1 না 8? 29/8/2003। 3 একদম সময় নেই। রাত 8:25, রাত 8:25 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। এখানে দেখুন ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ছেলের তো জায়গাটা খারাপ নয়, কিন্তু একটু মুডি প্রকৃতির, মুডি, বুঝলেন? হ্যাঁ, মুডি প্রকৃতির, কিন্তু মায়ের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা হবে, বুঝলেন? মায়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বেশি হবে, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বেশি হবে। বিয়ের পরে কিন্তু এই ভুল বোঝাবুঝির জায়গাটা আরো বেশি মানে মানে অনেক বেশি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? জেনে রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেই রাখবে, ঠিক আছে? এখনো হয়তো আপনার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু বিয়ের পরে সম্পর্কটা নষ্ট হবে। মানে যাকে দেখে রেখেছে তার সঙ্গে বলছি, যাকে দেখে রেখেছে তার সঙ্গে আপনার এখনো সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বিয়ের পরে যত দিন যাবে দুজনের মধ্যে ডিটাচমেন্ট তৈরি হবে। কেমন? যাই হোক, যে কি বিষয় জানতে চাইছেন বলুন। হ্যাঁ আমি ওর চাকরিটার বিষয়ে একটু জানতে চাইছি। চাকরি পেয়েছে? চাকরি এমনি একটা প্রাইভেট ফার্মে করছে। এখন এই বছরে চেষ্টা করতো না একটা ভালো চাকরি, কিন্তু সেই কাজটা মাত্র 8,000 টাকা দেয়, জানেন তো? বুঝতে পারছি। কি করতে পারছে না, কিন্তু একটু ব্যবসা করলে হবে না, কি করবে বুঝতে পারছে না তো। দেখুন এর ক্ষেত্রে, এই চারটার ক্ষেত্রে চেষ্টা করতে বলুন, কর্মে চাকরির চেষ্টা করতে বলুন। এই বছরের শেষের দিকে একটা চাকরির খুব ভালো সুযোগ আসছে, এই বছরের শেষের দিকে, দুর্গাপুজোর 1 মাস আগের থেকে দুর্গাপুজোর 2 মাস পর পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, চেষ্টা করতে বলুন, ভালো জায়গা রয়েছে। কেমন? আর একটা জিনিস ছোট্ট করে বলে দিই, আর একটা জিনিস ছোট্ট শুনুন, ছোট্ট করে একটা বিষয়, কারণ সময় একদম কম। ছোট্ট করে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খুব কেয়ারফুলি চলতে বলবেন। বাইক যদি চালাই এখন আগামী 6 মাস একদম চালানো নিষেধ করুন। আর মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা যেন ঠান্ডা রেখে চলে। কেমন? কি বললাম বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। আর ওই যাকে বললেন দেখে রেখেছেন, মানে পছন্দ করে রেখেছে, আগামী দিনে বিবাহ করবে, তার সঙ্গে কিন্তু মতবিরোধ হচ্ছে ভীষণভাবে। সেই জায়গাটা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে বলুন, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে, আপনিও জানেন যে তার সঙ্গে মাঝে মধ্যে খুব ঝামেলা হচ্ছে, যাকে দেখে রেখেছে। হ্যাঁ, তো জেনে রাখবেন, জেনে দেখবেন, ঠিক আছে? তার সঙ্গে কিন্তু ঝামেলা হচ্ছে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে, এবং এটা যদি কন্টিনিউ হয় আগামী 6 মাস পরে কিন্তু সম্পর্কটা চ্যুত হয়ে যাবে, সম্পর্কই থাকবে না।
কারণ এখানে কিছু জায়গা রয়েছে, খুব নেগেটিভ জায়গা রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকুন। ভালো থাকবেন। হ্যাঁ। আপনাকে খুব আমি শ্রদ্ধা করি। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও আপনার ভালো থাকবেন। প্রোগ্রাম আমি প্রত্যেকদিন দেখি। আচ্ছা। ভাই, আমার খুব ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগে। ভালো থাকুন সব। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার নিজের গৃহে চেম্বার, সেখানে রবিবার দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত এই চেম্বার চলে। দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার আপনারা এখানে পাবেন। আর প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরের চেম্বার, এই ব্যারাকপুরের চেম্বার কিন্তু আপনারা সোমবার করে পাবেন দুপুর 1টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুরের চেম্বার, এবং 5টার থেকে 8টা পর্যন্ত সেখানে আপনারা পাবেন। 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা পাবেন। আর প্রত্যেকটা চেম্বার কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বলে দিই, কিন্তু তার আগে একবার নামটা অবশ্যই আপনাদের নিজের নিজের নাম এন্ট্রি করিয়ে নেবেন। আর প্রত্যেক মঙ্গলবারে আপনারা যে চেম্বার পাবেন সেটা হচ্ছে লেক মার্কেটের ঠিক পিছনে, কালীঘাট বা রাসবিহার এভিনিউতে ঠিক লেক মার্কেট রয়েছে, তার পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত এই চেম্বারে আপনারা পেয়ে যাবেন। আর বুধবার করে হাওড়া ময়দান, আগামী বুধবার হাওড়া ময়দানে থাকবো। যারা আপনারা ওই দিকের আছেন, অনেকে ফোন করছেন, কারণ বিগত 2টো বুধবার লোকনাথ বাবার একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, সেই হিসাবে আমি গত বুধবার যেতে পারিনি, এবং তার সঙ্গে সঙ্গে আগের বুধবারটা আমি চলে গেছিলাম বহরমপুর চেম্বারে, সেই জন্য আগামী বুধবার কিন্তু অবশ্যই যাচ্ছি হাওড়া ময়দান। যারা যারা মনে করছেন দেখাবেন, ওই দিন ওখানে চলে আসবেন, নামটা লিখিয়ে নেবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে সেখানে চেম্বার রয়েছে, এবং সেই চেম্বারে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার, আজকেও পাবেন, কিন্তু সেখানে সেটা হচ্ছে হাতিবাগানের চেম্বার, 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বার চলে। শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ থাকে। যেমন শনিবার তারাপীঠ ছিলাম, আগামীকাল শনিবার আপনারা বর্ধমানের চেম্বারে পাবেন। নির্দিষ্ট সময় রয়েছে, নামগুলো লিখিয়ে নেবেন আর বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এই হচ্ছে নির্দিষ্ট শিডিউলগুলো। আর বাইরে বাইরে চেম্বার রয়েছে, কখনো কখনো দিল্লিতে পাবেন, কখনো বেনারস পাবেন, কখনো কিন্তু গুয়াহাটি বা কখনো কখনো আপনারা শিলিগুড়িতেও পাবেন। মালদাতে খুব তাড়াতাড়ি আমরা যাব, আমাদের সমস্ত প্ল্যানিং রেডি হয়ে গেছে, আপনাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবো। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো। ফোনে একজন মনে হয় এসে গেছেন, সময় তো একদম শেষের দিকে, সেই জন্য বলবো আজকে আপনি যিনি ফোন করেছেন, আজকে আপনাদের হচ্ছে না, বা লাইনে থাকুন, আমি প্রোগ্রামটার পরে আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি। আর বারবার আমি বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তার জন্য সঠিক ক্যালকুলেশন করে যদি প্রতিকার দেওয়া যায়, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।